শুভেন্দু অধিকারী বলছেন জমি জিহাদ, ল্যান্ড জিহাদ, অর্থাৎ বিদেশিদের এদেশে ঢুকিয়ে এদেশের যাবতীয় কাগজপত্র, নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দিয়ে ভোটার লিস্টে তাদের নামটা তুলে দিয়ে ভোট ব্যাংক হিসেবে তাদের নিজেদের সম্পদ, কোটানকোট সম্পদ তৈরি করে তারপর এদেশের জমি জিরে তাদের হাতে তুলে দেওয়া, এদেশের নাগরিকদের হাত থেকে কেড়ে বিদেশিদের হাতে চলে যাওয়া, অনুপ্রবেশকারীদের হাতে চলে যাওয়া আসলে একটা জিহাদের অঙ্গ, যে জিহাদের মাধ্যমে একটু 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 করে হিন্দু বাঙালিকে সংখ্যালঘু করে তার হোমল্যান্ড হিসেবে তৈরি হওয়া, 47 সালে দেশভাগের সময় হিন্দু বাঙালির একমাত্র বাস্তুভূমি হিসেবে থাকা এই পশ্চিমবঙ্গকেও আদতে হিন্দু বাঙালির কাছ থেকে কেড়ে সেটা ধর্মের নামে, জিহাদের নামে অন্য সম্প্রদায়, এমনকি অন্য দেশের হাতে তুলে দেওয়ার একটা ছক। শুভেন্দু অধিকারী শুধু এইটুকু বলে থেমে গেলে আমরা বুঝতে পারতাম যে একটা ছক, একটা ষড়যন্ত্র একমুখীভাবে তার মোকাবিলা করা যেতে পারে। কিন্তু শুভেন্দু অধিকারী এগুলো বলবার আগে আমরা দাওয়াতে ইসলামের ডাক শুনে নিয়েছি। এই খাস কলকাতা শহরের বুকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, যে মেয়রের চেয়ারে যতীন্দ্রমোহন বাগচি, সুভাষচন্দ্র বসুরা বসে গিয়েছেন, বিধানচন্দ্র রায়দের রাজনৈতিক জীবনে প্রশাসনিক হাতেখড়ি হয়েছিল কলকাতার মেয়রের যে চেয়ারে বসে, সেই চেয়ারে বসে ফিরহাদ হাকিম বলছেন যারা মুসলিম হয়ে জন্মায়নি, যারা কোরআনের শিক্ষা সঙ্গে করে বড় হয়ে ওঠেনি, তারা দুর্ভাগা, আর তাদের সৌভাগ্যের জন্য, তাদেরকে সৌভাগ্যের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য ইসলামে আহ্বান জানাতে হবে। সরকারি পদে থেকে সরকারি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে এমন ভয়ঙ্কর বক্তব্যের পরও ফিরহাদ হাকিমকে কেউ এক লাইনের একটা শোকজের চিঠিও ধরায়নি। তার কারণ তার মাথায় যিনি বসে আছে, এদের সবার মাথায় শুভেন্দু অধিকারীর অভিযোগের তীর কার দিকে? জাভেদ খান, তার ছেলে। জাভেদ খান কি করেন? রাজ্যের মন্ত্রী, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় তার সহকর্মী। তার ছেলে কি করেন? কাউন্সিলর। কলকাতা কর্পোরেশনের ভোটে রেকর্ড ভোটে জিতেছেন, একজন কাউন্সিলর হয়ে 70,000-এর বেশি ভোটে জিতেছেন, রেকর্ড। জাভেদ খান মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী মন্ত্রিসভায়। ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী, কলকাতার মেয়রের পাশাপাশি তিনি রাজ্যের মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সব দপ্তর সামলান, এর আগেও সামলে এসছেন। আর এদের সকলের মাথায় বসে আছেন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপির বিরুদ্ধে লড়তে হবে বলেন না, বিজেপিকে ফাইট করতে হবে বলেন না, বিজেপির বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করছে এটাও বলেন না। বিজেপি নামটা শুনলেই আর লড়াই নামটা মাথায় এলেই তিনি প্রকাশ্যে আহ্বান জানান বিজেপির বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে। জিহাদ বাংলায় শব্দ এতই কম পড়িয়াছে, জিহাদ। যারা বহিরাগত খোঁজেন কথায় কথায়, যারা নির্বাচন এলে রাজ্য দেখতে বেরোন, বিদেশি দেখতে বেরোন, বেরাজ্যের লোক দেখতে বেরোন, ভিন রাজ্যের লোক দেখতে বেরোন, কোন নেতা কোন রাজ্য থেকে আসেন, তারা কি খান সেটা খুঁজতে বেরোন, তারাই বাংলায় দাঁড়িয়ে বাংলার রাজনীতিতে বাঙালি রাজনৈতিক দলকে মোকাবিলা করার কথা বলেন নিখাদ, নিপাট আরবি শব্দে জিহাদ। প্রশ্নটা এখানে, তাহলে কি মাথা থেকেই জিহাদের উৎপত্তি? তাই বাকি সব জিহাদ, ল্যান্ড, দাওয়াতে ইসলাম মানে জমি, দাওয়াতে ইসলাম, ভোট জিহাদ, ভোট ব্যাংকে, বিদেশি ভোট ব্যাংকে পালন পোষণ করে দেশের জমি জিরে তাদের হাতে তুলে দিয়ে সব জিহাদে এত প্রশ্রয়, এত মমতা। তার কারণ আসলে মমতা। আসবো আজকের বিতর্কে, আজকের বিশেষ প্রতিবেদন। বসিয়েছিল, জুলকারও জাভেদ খানের লোক ছিল। হ্যাঁ, বেশি এখানে বেশি মোহামেডানের সংখ্যা বেশি এখানে। হ্যাঁ, তারা কি সবাই বাইরে থেকে এসেছিল? হ্যাঁ, সব বাইরে থেকে মুসলমান করে। হ্যাঁ, সব বাইরে থেকে মুসলমান। এ যেন ঠিক কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় পড়ে। বাইরে বাইরে লোক আছে, সব পয়সা দিয়ে সব করে নিচ্ছে, কার্ড ফার্ড সব, রেশন কার্ড, ভোটার কার্ড করে নিচ্ছে, সব পয়সা দিয়ে সব করে নিচ্ছে। ভোটার কার্ড, রেশন কার্ড বানিয়ে দিয়ে তাদেরকে এখানে স্টেবিলাইজ করা হচ্ছে। ভোট জিহাদের সাথে সাথে ল্যান্ড জিহাদও হচ্ছে। আর তারপর তারা হিন্দুদের জমি, সেটাকে গান পয়েন্টে বলুন,
একদম কর্নার করে বলুন তারা সেই জমি নিয়ে নিচ্ছে। মুখ্যমন্ত্রীকে ভোট করিয়ে দিতে পারলে সব ছাড়, যা খুশি করো, কিন্তু ভোটে জিতিয়ে দিতে হবে। বিডিং লাইসেন্স তো রিমুভ করতে হবে। এটা শুধু যে কসবাই গুলশান কলোনিতে হচ্ছে তা নয়, গুলশান কলোনিতে বাকি পুরো পশ্চিমবঙ্গেই এটা হচ্ছে, বাকি পুরো পশ্চিমবঙ্গেই এটা হচ্ছে। জমি জিহাদ মানে জমি লুঠে যুদ্ধ না, একে জমিদারি জুলুম ভাবলে ভুল হবে। এ একেবারে বিদেশি হাতে দেশের মাটি সঁপে দেওয়া। গলির পর গলি, কলোনির পর কলোনি, এমনকি ভেরিও দখল হয়ে যাচ্ছে রাতারাতি। সেখানে বাসা বাঁধছে ভোট লুটতে আসা বিদেশি ভোটাররা। আছে, ওদের নামে লিস্ট আছে, এখানে ভোট দিতে দেখেছি আমি। অটোয় করে লাভে। এভাবে ক্যান্সার ছড়িয়ে কাবু করা গিয়েছে বুঝেই কি কফিনে শেষ পেরেক ঠুকতেই হাকিমি দাওয়ায় দাওয়াতে ইসলাম। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম। সব জেনে শুনেই কি পাশে থাকার বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সামনে আমার 21শে জুলাই আছে। আপনারা জানেন 21শে জুলাই বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা দিবস। জমি জিহাদ আর দাওয়াতে ইসলাম আসলে একই সুতোয় গাঁথা। জাভেদ খান, সুশান্ত ঘোষদের সঙ্গে ফিরহাদ হাকিমের নামটা না জুড়লে দেশ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করার চক্রান্তের বৃত্তটা অসম্পূর্ণ থাকে। আর মমতা নিজেই যে জিহাদের কথা বলেন সেটাই কি এই বৃত্তের কেন্দ্রবিন্দু। 1947-এ ধর্মের নামে দেশ আর বাংলা ভাগের পর জমি জিহাদের অস্ত্রেই বাঙালি হিন্দু আবার অস্তিত্ব সংকটের সামনে। রিপাবলিক বাংলা। সাদা চামড়ার সাহেবদের কালো চক্রান্তের হাত থেকে সমস্ত বাঙালিকে একজোট করে, আমাদের দুর্ভাগ্য তখন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন না, সুভাষচন্দ্র দেশে ছিলেন না, বাকি সবাইকে একসঙ্গে একজোট করে এই পশ্চিমবঙ্গকে হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসেবে কেড়ে নিয়ে আসতে পেরেছিলেন যিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমি জানি না তিনিও আজ বেঁচে থাকলে কতটা নিজেকে সৌভাগ্যবান বলে দাবি করতে পারতেন। তার নিখুঁত পরিকল্পনাকে নিখুঁত ষড়যন্ত্রে এমন সম্পূর্ণভাবে ঘেঁটে দেওয়ার অসাধারণ ছক জিহাদ, সব দিক থেকে শুরু, জমি থেকে। অনির্বাণের অগ্নিবাণে আজকের বিতর্ক শুরু করব যে প্রশ্ন দিয়ে। আমার আজকের অগ্নিবাণ, টিকলেই খুশি মমতা, মানে ক্ষমতায় টিকে থাকে, তাই জিহাদের ক্ষমতা টিকিয়ে রাখছে মমতাকে, পাল্টা পাড়াচ্ছে ক্ষমতা। জিহাদের আসল ক্ষমতা কি এখানে? আমার সঙ্গে উপস্থিত যারা, আমার বাদিক থেকে রয়েছেন সুকন্যা ভট্টাচার্য, আইনজীবী সুকন্যা, এবং তৃণমূলকে সমর্থন করেন। আমার ঠিক বাদিকেই রয়েছেন সুমন রায়চৌধুরী, কংগ্রেস নেতা। আমার সঙ্গে আমার ঠিক ডান দিকে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র, এবং আমার একেবারে ডান দিকে রয়েছেন দেবাশিস চৌধুরী, অধ্যাপক। আমার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল অলরেডি জয়েন করে গিয়েছেন, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। আমি শুরুতে অগ্নিমিত্রের সঙ্গে কথা বলব। অগ্নিমিত্রা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি বলেছেন শুধু গুলশান কলোনি নয়, গোটা বাংলাটাই এমন হয়ে গিয়েছে। আমি যেহেতু আপনি একজন বিধায়ক হিসেবে বলছেন, আমি আশা করব আপনি রাজ্য বিধানসভাতে বিষয়টি তুলবেন, বিশেষ করে সামনের অধিবেশনে যখন এই রাজ্যের সরকার একটা পাল্টা সমান্তরাল ওয়াকফ বিল নিয়ে আসতে চায় রাজ্যের বিধানসভায়। সম্পত্তি নিয়ে যখন কথা হচ্ছে তখন সব রকমভাবে কথা হোক, দেশের মানুষের সম্পত্তি নিয়ে সবার আগে কথা হোক। এবং আমার এখানেই প্রশ্ন আপনার কাছে, আপনি যখন বলছেন যে গোটা বাংলায় এমন ভুরি ভুরি নজির আছে, আপনারা নিশ্চয়ই যথেষ্ট হোমওয়ার্ক করেছেন। কোথায় কোথায় এমন নজির আছে বিধানসভা অধিবেশনে, আমাকে যদি নাও বলেন, বিধানসভা অধিবেশনে স্পষ্ট করে আপনারা তালিকা দেবেন তো, কোথায় কোথায় এরকম জমি জিহাদ হচ্ছে? ধন্যবাদ জানাই প্রশ্নটার জন্য। আমরা অবশ্যই আমাদের এই 25 তারিখ থেকে যে সেশন শুরু হচ্ছে, আমরা সেখানে এর প্রশ্ন রাখব। প্রশ্ন অলরেডি জমা দেওয়া হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই প্রশ্ন রাখব।
এবং এছাড়াও যে কথাগুলো আমরা বারবার বলে আসছি যে আজকে ল্যান্ড জিহাদ যেটা হচ্ছে, যেটা আসামে হয়েছে, যেটা ঝাড়খণ্ডে হচ্ছে এবং পশ্চিমবঙ্গেও হচ্ছে, এবং শুধু যে গুলশান কলোনিতে হচ্ছে এটা নয়, সারা পশ্চিমবঙ্গে হচ্ছে। এবং স্পেশালি আপনি যদি বর্ডার ডিস্ট্রিক্টগুলো দেখেন, সেখানকার জনবিন্যাস চেঞ্জ হয়ে গেছে। একসময় যা পার্সেন্টেজ ছিল হিন্দুদের, মেজরিটি ছিল হিন্দুরা, এখন হিন্দুরা হয়ে গেছে মাইনরিটি। এবং শুধু সেটা নয়, শুধু যে বর্ডার এলাকা তাই নয়, সারা পশ্চিমবঙ্গে ইভেন ইনক্লুডিং আমার বিধানসভায় আমরা এরকম দেখতে পাচ্ছি যে জায়গা, বাড়ি, জমি, এগুলো একটা খুব স্ট্র্যাটেজিক্যালি আপনাকে কোণঠাসা করে দেওয়া হবে এবং আপনাকে ভয় দেখিয়ে হোক, গান পয়েন্টে হোক, আপনাকে বাধ্য করা হবে আপনার জমিটা বা বাড়িটাকে বিক্রি করে দেওয়ার জন্য খুব নমিনাল দাম দিয়ে। এবং এটার মধ্যে যথেষ্টভাবে সরকার, মানে তৃণমূল সরকারের কর্মীরা জড়িত আছেন, যেটা আমরা সুশান্ত ঘোষের, কাউন্সিলর সুশান্ত ঘোষ, তাকে নিয়ে যে ঘটনাটা ঘটলো, তার মধ্যেও আমরা সেই ল্যান্ড জিহাদেরই একটা গন্ধ পাচ্ছি। তো এটা সারা জায়গাতে হচ্ছে। এবং গতকালও আমাদের কাছে একটি স্যাটেলাইট পিকচার এসছে গুলশান কলোনি, যেখানে 2011-তে দেখা যাচ্ছে কতগুলো ওয়াটার বডি সেখানে ছিল, আর 2024 সেখানে একটাও ওয়াটার বডি নেই, সমস্ত বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনি কি বলতে চান, বা সরকার কি বলতে চায়, বা মুখ্যমন্ত্রী কি বলতে চান যে উনি কিছু জানেন না? মানে মেয়র ফিরহাদ হাকিম কি বলতে চান উনি বিষয়গুলো কিছু জানেন না? বা ওখানকার তৃণমূলের যে এমএলএ এমপি রয়েছেন বা কাউন্সিলর রয়েছেন, তারা কেউ কিছু জানেন না? এটা খুব স্ট্র্যাটেজিক্যালি করা হচ্ছে, কমপ্লিটলি ভোট ব্যাংকের জন্য। আজকে বিএসএফকে জমি না দেওয়া, ইন্টারন্যাশনাল বর্ডার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ঢোকানো, তাদেরকে জায়গা দিয়ে দেওয়া, তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দেওয়া, এবং তারপরে তাদেরকে এই জমি দখল করে সম্পত্তি বানানো, বাড়ি দখল করা, এই সমস্তগুলো স্ট্র্যাটেজিক্যালি ভোট ব্যাংকের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার করছেন। অগ্নিমিত্র পাল, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রাজনীতির উত্তরাধিকার দাবি করেন। ঠিকই, ভারতীয় জনতা পার্টি যখন জন্মেছে তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পৃথিবীতে নেই, কিন্তু জনসংঘের জায়গা থেকে আপনারা সেই উত্তরাধিকার দাবি করেন। আমার ছোট প্রশ্ন আপনার কাছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস যে রাজ্যের মাটিতে আপনারা পালন করতেন সেখান থেকে 370 চলে গিয়েছে, যা এক সময় অসম্ভব মনে করা হতো, এবং মনে করা হতো, বলা হতো বিজেপি এটা নির্বাচনী এজেন্ডা করে রেখেছে, ভোট কুড়ানোর জন্য, ওরাও কোনোদিন ক্ষমতায় এলে করবে না। সেটা ঘটেছে, সম্ভব হয়েছে। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান ভূমিতে আপনাদের যা প্রতিশ্রুতি ছিল সেটা আপনারা পালন করতে পেরেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে তার যে কাজ ছিল, হোমল্যান্ড ফর হিন্দু বাঙালি, সেটা রক্ষা করতে পারবেন কি পারবেন না? বিরোধী আসনে আছেন, এই ওজোর আপত্তি শুনতে রাজি নই। তার কারণ শ্যামাপ্রসাদ আপনাদের থেকেও সংখ্যালঘু বিরোধী ছিলেন জওয়াহরলাল নেহরুর আমলে। দেখুন, এই পুরো লড়াইটাই যেটা আমরা করছি ভারতীয় জনতা পার্টির সৈনিক হয়ে, সেটা পশ্চিমবঙ্গকে বাঁচাবার জন্য লড়াই, এবং পশ্চিমবঙ্গের মানুষকে শুধু বাঁচানো নয়, পশ্চিমবঙ্গের যাতে উন্নয়ন হয়, ডেভেলপমেন্ট হয়, যেরকম অন্য রাজ্যগুলো হচ্ছে। তো সেইখানে সরকার আসা 2026-এ এটা অত্যন্ত জরুরি, এবং বাংলার মানুষ তারা বুঝে গেছে যে আজকে তাদের অস্তিত্ব সংকটে। এবং আমরা লাস্ট কয়েক বছর ধরে যেভাবে অন্যায় হতে দেখছি, আর দুর্গাপুজো না করতে দেওয়া, আজ আমাদের দাড়ি ভিটে দুটো ছেলেকে, আমাদের বাচ্চা দুটো ছেলেকে, স্টুডেন্টকে খুন করে দেওয়া, গুলি করে দেওয়া, আজকে মা লক্ষ্মীর মূর্তিকে ভেঙে দেওয়া, মুর্শিদাবাদে যে মানে ওই মুসলমানদের ভগবানকে নিয়ে যে আপত্তিকর কমেন্ট করলো, সেও মুসলমান, যারা ঝামেলা করলো তারাও মুসলমান, মাঝখান থেকে হিন্দুদের ওপর অত্যাচার হলো, অ্যারেস্ট করা হলো। এই যে প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে,
বাংলার মানুষ দেখছে, বাংলার হিন্দুরা দেখছে, এগুলো সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর এই তুষ্টিকরণের রাজনীতি, এই নোংরা রাজনীতি বাংলার মানুষ বুঝতে পেরেছেন এবং এটার ইতি হবে 2026-এ আমাদের সরকার হলে। এবং আমাদের সরকার হলে তখন বিষয়গুলি দেখা যাবে। যেমন ঝাড়খণ্ডে পরশুদিনকে আমাদের সরকার হবে এবং আমাদের সরকার হলেই অনুপ্রবেশকারীদের ঝাড়খণ্ডে কিভাবে বাধা দেওয়া হবে এবং সেখানে অনুপ্রবেশকারীরা কিভাবে আদিবাসী মহিলাদের জায়গা দখল করে নিয়েছে, তাদেরকে বিয়ে করে, তাদেরকে সেকেন্ড ওয়াইফ, থার্ড ওয়াইফ, ফোর্থ ওয়াইফ করে বিয়ে করে তাদেরকে পঞ্চায়েতে লড়িয়ে কিভাবে তাদের সমস্ত জমি জায়গা দখল করে নিয়েছে, সেই জমিও কিভাবে ফেরত নিতে হয়, কিভাবে এদেরকে শায়েস্তা করতে হয়। আমাদের সরকার আসবে পরশুদিন, তারপর আমরা দেখে নেব। তাই আমরা অপেক্ষা করছি 2026 সরকার এলে, মোদীর সরকার এলে সব কিছু ঠিকমতো আবার হবে। অগ্নিমিত্র, আমি আপনাকেও আমি একটু ওয়েট করতে বলবো, একটু অপেক্ষা করতে বলবো, বেশি নয়, সামান্য সময়ের জন্য। আপনি ঝাড়খণ্ডের প্রসঙ্গ এনেছেন। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি কিশোরয়কে দেওয়া ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের প্রথম মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে আপনাদের দলের রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি, তিনি খুব ক্যাটেগরিক্যালি স্পষ্ট করে বলে দিয়েছেন সরকার তৈরি করার পর এই ল্যান্ড জিহাদ বা জমি জিহাদের মোকাবিলা তারা কিভাবে করবেন, স্পষ্ট রূপরেখা। আমি একদম রেলিভেন্ট প্রাসঙ্গিক অংশটুকু আমি আপনাদেরকে শুধু আপনাকে শোনাচ্ছি। আমি এটা শুভ্রাংশু চট্টোপাধ্যায়, মাফ করবেন, শুভ্রাংশু চট্টোপাধ্যায়, আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চট্টোপাধ্যায়কে দেওয়া তার ইন্টারভিউ, সাক্ষাৎকার। আমি শুধু সেইটুকু শোনাচ্ছি। অগ্নিমিত্র, আপনি একটু শুনুন, আমি তারপর আপনার কাছে আমার শেষ প্রশ্নে আসছি। শুভ্রাংশু চট্টোপাধ্যায়কে দেওয়া বাবুলাল মারান্ডির সাক্ষাৎকারের বড় সাক্ষাৎকার, তার অংশ বিশেষ মাত্র। हम लोगों ने भी कहा है कि सरकार बनेगी तो इस बार उनको इसको समाप्त करना है। ये समाप्त हो जाएगी, सरकार बदलते ही सब ठीक हो जाएंगे। ये सब लोग भाग जाएंगे, सब जो आज माफिया है, जो जमीन लूट रहा है, जो लाभ जिहाद कर रहा है, उन सबको पता है। कभी उनके अनुकूल सरकार है इसलिए वो सब कर रहा है, बाद में सब देखिएगा दुबक जाएंगे या भाग जाएंगे लोग। স্পষ্ট কথা, যারা বিদেশি নাগরিক এসে বসে আছে কায়দা কানুন করে বিয়ে ইত্যাদি সহায়তা নিয়ে, লাভ জিহাদের সহায়তা নিয়ে, তাদেরকে দেশ থেকে বার করব, এই জমি থেকে উৎখাত করব, যেটা আদিবাসীদের জমি। 1, 2, এমন আইন আনা হবে ভবিষ্যতে এই জমি আর হস্তান্তর কোনোভাবে করা সম্ভব হবে না। আদিবাসীর জমি আদিবাসীর হাতেই থাকবে। অগ্নিমিত্র পাল, আমার আপনার কাছে সোজা সাপটা প্রশ্ন, যে অভিজ্ঞতার কথা আপনারা বলছেন, যে আপনারা প্রশ্ন আকারে বিধানসভার অধিবেশনে রাখতে চলেছেন, সরকারকে প্রশ্ন করতে চলেছেন, তার ভিত্তিতে 2026-এ রাজ্যের বিধানসভা নির্বাচনে আপনারা কি ঠিক এই প্রতিশ্রুতিটা দেবেন এই রাজ্যের মানুষকে, যে এ রাজ্যেও ক্ষমতায় এলে আপনারা জমি জিহাদ আটকানোর জন্য প্রয়োজনে আইন সংস্কার করবেন? অবশ্যই, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। আমাদের বিধানসভাতে আমরা প্রশ্ন রাখছি, আমাদের তথ্য দিন, ডেটা দিন, কত অনুপ্রবেশকারী ঢুকেছে তার হিসেব দিন, কত জমি দখল হয়ে গেছে, সরকারের কত খাস জমি দখল হয়ে গেছে। নাকি মুখ্যমন্ত্রী বলবেন যে না, কোনো অনুপ্রবেশকারী ঢোকে না, যেরকম হেমন্ত সোরেন ঝাড়খণ্ডে বলছে যে কোনো অনুপ্রবেশকারী নাকি ঝাড়খণ্ডে ঢোকেনি। সেরকম জানি না, মুখ্যমন্ত্রী যদি জবাব দেন, উনি তো বিধানসভায় আসেন না, আর এলে উনি কোনো প্রশ্নের উত্তর দেন না। তো উনি যদি প্রশ্নের উত্তর দেন, ওনার দেওয়ার ডেট হচ্ছে 28 তারিখ, তো 28 তারিখে যদি উনি প্রশ্নের উত্তর দেন, আমরা জিজ্ঞেস করবো, এই প্রশ্নগুলো রাখবো যে আমাদেরকে ডেটা দিতে হবে। এবং ঝাড়খণ্ডে আমাদের সরকার এলে, আমাদের কেন্দ্র সরকার, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন নতুন আইন আনা হবে, ঠিক সেই আইন পশ্চিমবঙ্গেও আনা হবে। আদিবাসীদের জমি বা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জমি হস্তান্তরিত করা যাবে না। আর যারা অলরেডি নিয়েছে তাদেরকে কিভাবে তাদের কাছ থেকে ফেরত নিতে হয়, সেটাও কিন্তু আমাদের কেন্দ্র সরকার ব্যবস্থা করবে। এবং আপনারা খুব শীঘ্রই সেটা দেখতে পারবেন। 23শে নভেম্বর 2024 ঝাড়খণ্ডে বিজেপির সরকার গঠন হতে চলেছে। তারপর নতুন আইন এসে কিভাবে এদেরকে শায়েস্তা করতে হয় এই রোহিঙ্গাদের, এবং কিভাবে এই মমতা ব্যানার্জির মতো নেত্রী এবং এই দলকে শায়েস্তা করতে হয়, যারা পশ্চিমবঙ্গের শুধু সিকিউরিটি নয়, সারা দেশের সিকিউরিটি নিয়ে ছেলেখেলা করছে, এই বিষয়টিও 26-এ আমাদের সরকার এলে আমরা বুঝিয়ে দেব।
অনেক ধন্যবাদ অগ্নিমিত্র আমার সঙ্গে সময় দেওয়ার জন্য এবং স্পষ্টভাবে আমার 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি সুকন্যা ভট্টাচার্যের কাছে আসবো। সুকন্যা, এই অন্তত জমি জিহাদের ক্ষেত্রে এ রাজ্যে, আর বাকিগুলোর কথা বলছি না, শুধুমাত্র এই একটি ক্ষেত্রে এ রাজ্যে বা যে কোনো ধরনের জিহাদের কথা যখন আসছে বারবার তৃণমূল কংগ্রেসের নাম আসছে। তৃণমূল কংগ্রেসই একমাত্র অভিযুক্ত হিসেবে সামনে থাকছে। নিতান্ত সমাপতন না কিছু সত্যতা অন্তত মানবেন, কোনটা? সত্যি মিথ্যা জানি না। জানেন না? আচ্ছা, দেখুন কথাটা বলতে দিন, শুরু করলাম সবে, জানেন না বলেন শুরুতে। তাতেই ঠিক মাঝখানে আছে। ঢুকে পড়ছেন, শেষ তো এখন অনেক দূর। সত্যি মিথ্যে জানি না, অনেক সময় না গল্পের গরু গাছেও ওঠে। এই এতক্ষণ শুনলাম কারা যেন সব 26-এ এসে ঠেসে মমতা ব্যানার্জিকে শায়েস্তা ফায়েস্তা করবে, এসব এত গল্প শুনে শুনে কিরকম সব গুলিয়ে গেল যে আপনাদের চ্যানেলে বসে আছি না গল্প দিদিমণির আসরে বসে বেশ, আছি। সেটা বিজেপির ঠিক বুঝে রাজনৈতিক উঠতে দাবিটা পারলাম নিয়ে না। বিজেপির উত্তর দেবে, আমার কিছু বলার নেই। আমি বলছি অনুপ্রবেশ, না, এত ল্যান্ড শায়েস্তা জিহাদ। করবেন এক তো মিনিট শুনলাম। শুনুন প্লিজ। বিজেপির দাবি বিজেপি উত্তর দেবে, পরে আবার বিমল শঙ্কর বাবু সুযোগ পাবেন, উত্তর দেবেন। কিন্তু আমার প্রশ্ন সুকন্যা, গল্পের গরু কোনটা? ল্যান্ড জিহাদ, জমি জিহাদ, লাভ জিহাদ, কোনটা কোনটা গল্পের গরু? অনুপ্রবেশটাই পুরো গল্পের গরু। ল্যান্ড জিহাদ যেটা বলছেন না, এত এত জমি সব দখল হয়ে যাচ্ছে, এতে কোনো এফআইআর হয়েছে? কোথাও কোনো জায়গায় কোনো মামলা হয়েছে যে আমার জমি এতটা জমি চলে গেল? কোনো রিট পিটিশন, কোনো সিভিল স্যুট, কোনো এফআইআর, কিছু তথ্য আচ্ছা, আপনার মনে হয় 47 সালে, সুকন্যা এক মিনিট, আমার একটা প্রশ্ন, 47 সালে দেশ ভাগ এবং বাংলা ভাগ হওয়ার পরে, আর এই যে অনুপ্রবেশকারীর কথা বলছেন, এক সেকেন্ড উনি বললেন, আমি একটু উত্তরটা দিই। এই যে বলছেন ইন্টারন্যাশনাল বর্ডার দিয়ে ঢুকছে, উনি বলছেন না ইন্টারন্যাশনাল বর্ডার দিয়ে ঢুকছে, তাই এই ইন্টারন্যাশনাল বর্ডারটা এই যে সর্বভারতীয় লোকেরা যে পাহারা টারা ওনাদের যে বিএসএফ টিএসএফ আছে, তারা কাটমানি পেয়েছিল নাকি কাটমানিটা সব পকেটে নিয়ে লোকেদের সব ঢুকিয়ে দিচ্ছে ভারতবর্ষকে দাঙ্গা ঠাঙ্গা লাগাবার জন্য? কারণ ইন্টারন্যাশনাল বর্ডার তো সেন্ট্রাল গভর্নমেন্টের রক্ষা করার কথা। তো এটাও বললেন বিএসএফকে জমি না দিয়ে দীর্ঘদিন ধরে। বিএসএফকে জমি দেওয়া হচ্ছে না, এটা তো ওনার কাছে ভুল তথ্য আছে। বিএসএফ যদি এখন গ্রামের ভেতরে ঢুকে পড়ে, তথ্য আছে মানে নিশ্চয়ই গ্রামের লোকেদের প্রপার্টি যদি দখল করতে চায়, সেটা নিশ্চয়ই কেউ সহ্য করবে না। গ্রামের জমির প্রপার্টি দখল করতে চায় মানে আমি জানি না যারা শুনছেন দর্শকরা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। পশ্চিমবঙ্গের জমি শুধু নয়, ভারতের জমি, ভারতের সুরক্ষা বাহিনী জমি চাইছে বর্ডারে ফেন্সিং করবার জন্য। সেটা সুকন্যা ভট্টাচার্য বলছেন দখল, কোটানকোট দখল করা। আর গুলশান কলোনি থেকে পশ্চিমবঙ্গের যেখানে যেখানে বিদেশি অনুপ্রবেশকারীদের এনে তারা বসাচ্ছেন, জলা জমি বুঝিয়ে তাদেরকে বসাচ্ছেন, এদেশের নাগরিক বানাচ্ছেন, সেটা দখল নয়, সেটা দখল নয়। সুমন রায়চৌধুরী না সত্যি আইডিয়া নেই কোনটা তৃণমূল কংগ্রেসের আদৌ কোনো আইডিয়া আছে কিনা যে কোনটাকে দখল বলে আর কোনটাকে বেদখল বলে? সুমন রায়চৌধুরী, বিধানচন্দ্র রায়, কিরণ শঙ্কর রায় কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এক মিনিট আসবো আবার সুযোগ পাবেন সুকন্যা, আবার সুযোগ পাবেন একটু পরে। শ্যামাপ্রসাদ মুসলিম লীগে এত একটু পরে মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়ে একটু পরে এতক্ষণ বলছিলাম না একদম অজ্ঞতা, পড়াশোনা না করে। আচ্ছা না, ওরা তো শুরুতেই বলেছেন জানি না, পড়াশোনা না করে শুরুতে জানি না, শুরু করেছেন। জীবনে মুসলিম লীগের সঙ্গে এলান করেনি, পড়াশোনা না করে চলে তৃণমূল। এই হচ্ছে তৃণমূল। এখানে আমি বললাম না এই তৃণমূল পড়াশোনা বিমল শঙ্কর বাবু, আমরা যেটা বলি না ডিসক্লেমার, উনি ওটা দিয়ে শুরু করেছেন, জানি না বলে শুরু করেছেন, ফলে ভুলভাল বলার কি আছে? আচ্ছা সুমন রায়চৌধুরী, আমি তো চ্যালেঞ্জ করতে সাহায্য কোনোদিন মুসলিম লীগের সঙ্গে অ্যালায়েন্স করেননি, তারপরে কি বোঝাবো? ওরা আর কোন চ্যালেঞ্জের উত্তর দেয়? এই হচ্ছে তৃণমূল স্লোগান। টপ টু বটম আচ্ছা এক করে আমেরিকা আদানি হবে, সব পরে হবে, আগে দেশটা বাঁচাই, আগে পশ্চিমবঙ্গ বাঙালি হোমল্যান্ডটা বাঁচাই। অনুরোধ করবো আদানিকে বলবো এনাকে আমেরিকা আগে বাঙালি হোক, আদানি আমেরিকা সহ হোক, বাঙালি হিন্দুর হোমল্যান্ডটা আগে বাঁচুক। সুমন রায়চৌধুরী, প্লিজ উনি ওনারা ঘোরাতেই আসেন আলোচনাকে। সুমন রায়চৌধুরী, বলছি বিধানচন্দ্র রায়, কিরণ শঙ্কর রায়রা কিন্তু দ্বিরুক্তি করেননি, দুবার ভাবেননি। মেঘনাথ সাহা, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ বসুরাও ভাবেননি। আপনারা কি এখনো ভাববেন? বাঙালি হিন্দুর হোমল্যান্ড রক্ষা করার জন্য, জন্ম দেওয়ার জন্য বিরাট ভূমিকা ছিল তাদের গোটা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসে, কেউ অস্বীকার করতে পারবে না। মৌলানা আবুল কালাম আজাদ ছাড়া বাকি সমস্ত নেতা পশ্চিমবঙ্গ চেয়েছিলেন, তাই পশ্চিমবঙ্গ করাটা সহজ হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। আপনারা কি করবেন? পশ্চিমবঙ্গ রক্ষা করতে চাইবেন কিনা বলুন। অনির্বাণ, বাঙালি হিন্দুর জমি রক্ষা, আমি এইভাবে কোনো একটা বিষয়কে ধর্মের ভিত্তিতে দাগিয়ে দেওয়ার বিপক্ষে। আমি সবসময়
আমার দেশের নিরাপত্তা, আমার দেশের সার্বভৌমতা রক্ষা করার পক্ষে। একটু আগে একটা আলোচনা হচ্ছিল, কেন্দ্রীয় বাহিনী জমি চাইছিল, রাজ্য সরকার জমি দিতে চায়নি। আমি এটার বিপক্ষে। কেন্দ্রীয় বাহিনী আমার দেশের বর্ডার যদি রক্ষা করার জন্যে, তারা তাদের টেন্ট করার জন্যে বা তাদের আউটপোস্ট করার জন্যে বা তাদের কোনো একটা এস্টাবলিশমেন্ট তৈরি করার জন্যে যদি রাজ্য সরকারের কাছে জমি চায়, সেটা রাজ্য সরকারের উচিত সেই জমির মালিক, সেটা যদি ব্যক্তিগত মালিকানাধীন কোনো জমি হয়, তাদের সঙ্গে কথা বলে বা সরকারি জমি যত তাড়াতাড়ি সম্ভব সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনী যারা আমাদের, আমরা বলি না তারা বর্ডারে দাঁড়িয়ে আছে বলে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি, তাদের জন্য সেই কাজটা প্রতিটি রাজ্য সরকার, শুধু তৃণমূল রাজ্য সরকার বলে না, প্রতিটি রাজ্য সরকারের সেটা করা উচিত। এক। 2 নম্বর হচ্ছে, না আপনি কি এটা মনে হয় যে বিএসএফ জমি কোটানকোট দখল করে, গ্রামে হোক শহরে হোক? 15 কিলোমিটারের পর আবার তারা ঢুকে আসছে, সেইটা বলবেন কোটানকোট দখল করে? না, এটা বিএসএফ পশ্চিমবঙ্গে এসে জমি দখল করে প্রমোটিং করবে, কাটমানি দেবে তৃণমূল নেতাদের, আমি বিশ্বাস করি না। বেশ, যাই হোক, বিষয়টা হচ্ছে, এক হচ্ছে আমার দেশের ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি হচ্ছে আমার কাছে একজন ভারতীয় নাগরিক হিসাবে প্রথম পয়েন্ট, যেটা হওয়া উচিত, সব রাজ্য সরকারের পাশে দাঁড়ানো উচিত। দ্বিতীয় কথা হচ্ছে অনির্বাণ, একটু আমি এটা কি মানে বাই পিতৃ পরিচয়, মানে আমি আপনার বাবার পরিচয় জানি বলে বলছি, খারাপ অর্থে না, ভালো অর্থে, যিনি ন্যাশনাল ইন্টিগ্রেশনের জন্য কাজ করে গেছেন উত্তর পূর্বাঞ্চলের অত্যন্ত খারাপ সময়, এটা কি তার পুত্র হিসেবে বলছেন না সত্যি একজন কংগ্রেস কর্মী হিসেবে বলছেন পশ্চিমবঙ্গে? আপনাদের আবার সব বললে আপনার নাম্বার কমে যাবে না তো দলের কাছে? না, জাতীয় কংগ্রেস দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা এবং দেশের স্বাধীনতা, এই নিয়ে জাতীয় কংগ্রেসকে যদি আপনি প্রশ্ন তোলেন জাতীয় কংগ্রেস সম্বন্ধে, আমি কিছু বলবো না, কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক হবে। হ্যাঁ, নিশ্চয়ই আমার একটা পারিবারিক প্রভাব তো আমার উপরে থাকবেই, আপনার ওপরেও আপনার পিতৃদেবের প্রভাব আছে, বিমলদার ওপরেও তার পিতৃদেবের প্রভাব আছে। বিষয়টা হচ্ছে আমরা দেশকে কি করে রক্ষা করব, অনুপ্রবেশকারীরা আসবে, জমি দখল করবে, এটা আমাদের কল্পনার অতীত। এটা কোনোভাবে স্ট্যান্ড করা যায় না, কোনোভাবে। রাজ্য বিধানসভায় মুহূর্তে আপনাদের প্রেজেন্টেশন নেই, কিন্তু যদি দেশের পার্লামেন্টে নিয়ে কথা বলে বিজেপি, পাশে দাঁড়াবেন? দেখুন, আমি তো পার্লামেন্টের সদস্য নই, তবে এটুকু আমি জাতীয় কংগ্রেসের হয়ে নিশ্চয়ই বলতে পারি, দেশের স্বার্থে, দেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির স্বার্থে যদি কোনো কাজ কেউ করেন, জাতীয় কংগ্রেস তার বিরোধ করবে, রাহুলজি বা মল্লিকার্জুন খার্গে তার বিরোধ করবে, এটা আমি অন্তত একজন কংগ্রেস কর্মী হয়ে বিশ্বাস করি। বেশ, খুব ভালো কথা বিমল শঙ্কর বাবু। তাহলে অন্তত একটু হলেও হাত শক্ত হলো আপনাদের। এদেশে অন্তত 100 জনের মতো সাংসদ আছে যে দলের কাছে, সেই দলটা পার্লামেন্টও আপনাদেরকে এই প্রশ্নে সমর্থন করবে। কিছুটা আশাবাদী হচ্ছেন, বাঁচাতে পারবেন বাঙালি হিন্দুর হোমল্যান্ড? ফলেন পরিচয়তে সমর্থন করলে তো ভালোই, বারণ কে করেছে? আমি শুধু কতগুলো কথা বলি। এই যে জেহাদ নিয়ে এত কথা চলছে, একটু পিছিয়ে যাই। 1937 সালে আসামে একজন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সৈয়দ মোহাম্মদ শাহাদুল্লাহ। একটা অদ্ভুত পলিসি নিয়েছে। আজকে বলছি না ল্যান্ড জিহাদ বলে কিছু হয় না, ভালো করে শুনে রাখো। মানে এই ইতিহাসগুলোতে না গেলে ওই শাহপ্রসাদ আর মুসলিম লীগের গল্প আসবে আর কি। শাহপ্রসাদ জীবনে মুসলিম লীগের সঙ্গে অ্যালায়েন্স করেননি, বললাম না। এই যে না জেনে, এখন যে না জানে সব বলে জানে না। শাহপ্রসাদ মুখার্জি, বলছি তো না জানে কথা বলছি। শাহপ্রসাদ মুখার্জি যার সঙ্গে অ্যালায়েন্স করেছিলেন, তার দলটার নাম বঙ্গীয় কৃষক প্রজা পার্টি এবং তার নাম ফজলুল হক। তিনি মুসলিম লীগ করেননি কোনো কালে। প্লিজ লিসেন টু মি। ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স ইতিহাসের অধ্যাপক একজন আছে। এখন না কেউ নিজে জানবেও না, জানতেও দেবে না। এইরকম আপনি যদি ওনার কথার উত্তর দিতে যান, তা না, আপনার অবস্থা কিন্তু ওই অধ্যাপকের মতো হবে যাকে বলা হয়েছিল আপনি অনুবাদ করুন, আই ডোন্ট নো। আপনি কি পদে পাবেন? না, সেই পদে পাবেন। প্লিজ নিজে এইবারে কথা বলি। সৈয়দ মোহাম্মদ, আমি শেষ করি। সৈয়দ মোহাম্মদ শাহাদুল্লাহ মোটামুটি তার কয়েক বছরের শাসনে গোটা আসামের ডেমোগ্রাফিক ক্যারেক্টারটাকে অর্ধেক বদলে দিয়েছিল। পার্শ্ববর্তী সমস্ত রাজ্য, মানে জেলা থেকে, পূর্ববঙ্গের জেলা থেকে মুসলিম অনুপ্রবেশ ঘটিয়েছিলেন। তার যুক্তি ছিল এখানে চাষ করতে হবে। চাষ করার নাম করে বা একজন ব্রিটিশ বলেছিলেন যে আপনি করেছেনটা কি, আপনি চাষ করার নাম করে আসামের ডেমোগ্রাফিটাই বদলে দিয়েছেন।
করেছেন। তাই ল্যান্ড জেহাদ আজকের ঘটনা নয়, ল্যান্ড জেহাদটা অনেক পুরনো ঘটনা। দুঃখের কথা হচ্ছে মাঝখানে সেই ঘটনাটা অনেকটা ধামাচাপা পড়ে গিয়েছিল, কিন্তু এই পশ্চিমবঙ্গের দিকে তাকালে এটা কিন্তু ল্যান্ড জেহাদের চরিত্রটা আমাদের সামনে স্পষ্ট হয়। অনেকগুলো জেহাদ দেখেছি, লাভ জেহাদ দেখেছি, এবং কেরালাতে লাভ জেহাদের বিরুদ্ধে শুধু হিন্দু হিসেবেই মানে কেউ প্রতিবাদ করেননি, হিন্দুরা তো প্রতিবাদ করে, মুসলিম যারা খ্রিস্টান যারা ওখানকার চার্চ ফাদার্স তারাও প্রতিবাদ শুরু করেছে যেখানে লাভ জিহাদ চলছে। আমরা এবারে দেখেছি ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে ভোট জিহাদের ব্যাপারটা এসছে, বিশেষ একটা সম্প্রদায় একটা দলকে ভোট দিচ্ছে। পশ্চিম বাংলায় যে নেই সেটা বলতে পারি না। আর তারপরে আবার পশ্চিম বাংলায় চাগিয়ে উঠেছে ল্যান্ড জেহাদ। ল্যান্ড জেহাদটা কিরকম? ল্যান্ড জেহাদটা হচ্ছে জমিগুলোকে দখল করো, সরকারি জমি দখল করো, রাজনৈতিক নেতৃত্বকে হাতে রাখো, সেই রাজনৈতিক নেতৃত্বকে হাতে রেখে সরকারি জমি দখল করো বা কোনো একজন ব্যক্তির পাশে জমি দখল করে এবারে তার জীবনটাকে একেবারে দুঃসহ করে ছাড়ো, ফলে সেই লোকটা বিক্রি করে শহরে পালাবে। এইভাবে আপনাকে বলে দিই, আপনি নিজে লোক পাঠান, আমার যাওয়ার দরকার নেই, আপনি আপনার সাংবাদিকদের পাঠান। মুর্শিদাবাদ, মালদা বিস্তীর্ণ অংশে কিভাবে গ্রামে সেখানে ডেমোগ্রাফিক ক্যারেক্টার বদলে গেছে, জনসংখ্যাগত চরিত্র বদলে গেছে, কারণ মানুষ থাকতে পারেনি, পাশে একজন জমি কিনেছে। সরকারি জমিটা যদি কোনো বাঙালি হিন্দু দখল করে আপনি ঠিক এইভাবে প্রতিবাদ করবেন? সরকারি জমি সরকারের, সেটা হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নেই। আপনি বারবার একটা কথা বলছেন, আমি তো সমর্থন করছি, কোনো বেআইনি কাজ ভারতবর্ষের মাটিতে আমার দল সাপোর্ট করে না, কিন্তু আপনারা একটা শব্দবন্ধ কেন বারবার ব্যবহার করেন? তার কারণ হচ্ছে বাঙালি হিন্দু, বাঙালি হিন্দু। তার কারণ দুটো, এই জমি দখল করা এবং এগুলো একটা বিশেষ ট্রেন্ড আছে। মতন লোক যদি অসৎ রাজনীতি করে তার জন্য আপনি একটা সম্প্রদায়কে দাঁড়িয়ে বা আইসোলেট করতে পারেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি ঢাকা শহরের বুকে একটা রানা প্রতাপ কলোনি দেখাতে পারবেন, কিন্তু কলকাতা শহরের বুকে গুলশান কলোনি দেখাতে পারবেন। আমার মনে হয় সাহায্য করছে ওনাদেরকে এটা। ওরা যদি বলতে পারেন আজকে সুমন বাবু, তাহলে আমি তো আপনাকে বলছি, আপনি আপনার দলে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে মুর্শিদাবাদ বা মালদার গ্রামের চরিত্র, চলুন আপনি আমি একসঙ্গে যাই, তার সঙ্গে এই চ্যানেলে একজন সাংবাদিক থাকুক, আপনি নিজে বুঝতে পারবেন 20 বছরে কিভাবে জমির জনসংখ্যাগত পরিবর্তন হয়েছে। যদি আমি ভুল বলে থাকি আপনারা সবাই থাকবেন, আমি ক্ষমা চেয়ে যাব। আরে আমি তথ্য নিয়ে কথা বলছি, আমি তৃণমূল কংগ্রেস নই, তৃণমূল কংগ্রেসের মতো একটা অসৎ দল নই, আমি একটা সৎ রাজনৈতিক দল করি, ফলে এই জেহাদটা রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে এই ল্যান্ড জেহাদ এতদিন গ্রামে ছিল, এবারে কলকাতায় হাজির হয়েছে। কিভাবে? এই গুলশান কলোনির ফর্মে। গুলশান কলোনির ফর্মে ঢাকাতে গুলশান এরিয়া খুব ওদের অভিজাত এলাকা, এবারে গুলশান কলোনি বানানো হচ্ছে, সেখানে বাইরে থেকে লোক আসছে, স্থানীয় কিছু রাজনৈতিক নেতৃত্ব মদত দিচ্ছে, ভোটের সময় তারা বোরখা পরে, ছেলেরা নাকি বোরখা পরে ভোট দিয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো যে ঘটে চলেছে এর পেছনে একটা দীর্ঘ চক্রান্ত রয়েছে। চক্রান্ত হচ্ছে আবার এই বাংলার বাঙালিদের একসময় যেরকম উৎখাত হয়ে চলে এসেছিল আবার উৎখাত করা। আমি আমার কথা বলে দিই, আমরা মেদিনীপুরের মানুষ জানে কিভাবে নিজেকে রক্ষা করতে হয়, সিধে করে দিতে পারে, কিন্তু এই কলকাতার মানুষজন যারা একবার পূর্ব বাংলা থেকে সব হারিয়ে এসেছিল, এই রকম একটা রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে আবার আপনাদের বিহারে যেতে হবে, বিহার উত্তরপ্রদেশ আর আপনাদের রাখবে না, তারা বলবে নিজের কবর নিজে খুঁড়েছেন, এবার ফিরে যান। আমি দেবাশিস বাবু, সর্বনাশটা আপনাদের হবে, এখনো ভেবে দেখুন 26 খুব দূরে নয় আপনাদের। এই সরকারটাকে না তাড়ালে, এই দলটাকে একদম শেষ না করে দিতে পারলে আপনার কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলকে তাড়াতে চায় না, আপনার কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলকে তাড়াতে চায়। এক মিনিট, আমি সময় দেবো, সময় পাবেন। দেবাশিস বাবুর কাছে আসবো। দেবাশিস বাবু, কিছুক্ষণ আগে সুমন রায়চৌধুরী হিন্দু শব্দটা ব্যবহার করতে আপত্তি করলেন, বিমল শঙ্কর বাবুকে জিজ্ঞাসা করলেন। আমি মহাদেব দেশাইয়ের কাছে মহাত্মা গান্ধীর কিছু ক্ষোভের কথা উল্লেখ করছি, ওই 46-47 এই সময়কালে। ক্ষোভটা কীরকম? গান্ধীজি বলছেন মহাদেব দেশাইকে, আমি হিন্দুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি এমন অভিযোগ আমার উপর আসতেই পারে। আমি তাদের মুসলমানদের বন্ধু হতে বলেছি, তাদের ধর্মসংস্থানগুলো নিরাপত্তার জন্য আমাদের জীবন এবং সম্পত্তি মুসলমানদের রক্ষণাবেক্ষণে রাখতে বলেছি। এমনকি আজও আমি তাদের অহিংসার পথ অনুসরণ করে বিবাদ বিসংবাদ অবসানের জন্য হত্যার বদলে মৃত্যুবরণের কথা বলেছি। মহাদেব দেশাইকে বলছেন মহাত্মা গান্ধী। তারপরে বলছেন তার পরিণামে কি দেখছি, কতগুলো মন্দির অপবিত্র করা হচ্ছে, কতজন ভগিনী আমার কাছে অভিযোগ জানাচ্ছে। গতকালে আমি হাকিমজিকে বলেছি, মানে হাকিম শহীদ সুরাবর্দী, মুসলিম গুন্ডাদের ভয়ে হিন্দু নারীরা সন্ত্রস্ত, বহু জায়গাতেই তারা একা চলাফেরা করতে ভয় পায়।
কারুর কাছ থেকে একটা চিঠি পেয়েছি, সেটা নামটা এখানে উল্লেখ নেই। যেভাবে তার নাবালিকা সন্তানেরা ধর্ষিতা হয়েছে তা আমি সহ্য করি কী করে, অর্থাৎ সেই মহিলার কাছ থেকে পেয়েছেন চিঠিটি, তাই জন্য নামটা গোপন রাখা হয়েছে। আমি এখন শান্তভাবে এসব মেনে নেওয়ার জন্য হিন্দুদের বলি কী করে। এই সমস্ত কিছু মহাত্মা গান্ধী বলছেন, আর তার এত বছর পরে, ধরে নিন প্রায় 74-75 বছর পরে সুমন রায়চৌধুরী এখনও জিজ্ঞাসা করছেন হিন্দু শব্দটা ব্যবহার হবে কেন। হিন্দু বাঙালির জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ এটা। দেখুন, কিছু তথ্য এখানে আমি এখন অস্তিত্ব সংকট, হ্যাঁ চেষ্টা করব যে কিছু তথ্য দিয়ে কথা বলি। এই যে লাভ জিহাদ শব্দটা ব্যবহার করা হলো, লাভ জিহাদ শব্দটা কেরালা হাইকোর্টের দেওয়া, এটা একদম পুরো হাইকোর্টের দেওয়া শব্দ লাভ জিহাদ। এবার আমি কিছু তথ্য দেই। 2003 সালে আডবাণীজি তখন হোম মিনিস্টার ছিলেন, উনি ওয়েস্ট বেঙ্গলে আসলেন এবং বুদ্ধদেব ভট্টাচার্য স্বীকার করলেন যে বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে প্রায় 10,000-এর মতন, এর তার চেয়ে একটু কম, খানাজি মাদ্রাসা আছে, মানে ইললিগাল মাদ্রাসা আছে, যেটা তখনকার তৎকালীন সিপিএম গভর্নমেন্ট জানে না এই মাদ্রাসার কোথা থেকে হয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে। এবং বুদ্ধদেব ভট্টাচার্য রাজি হলেন যে হ্যাঁ কেন্দ্রের সঙ্গে মিলে একটা তদন্ত করবেন ইত্যাদি, এগুলো দেখা হবে যে বর্ডার ডিস্ট্রিক্টগুলো কী হচ্ছে। 4 অগস্ট 2005 মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি ডেপুটি স্পিকার লোকসভায় ভারতের পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। কেন? 2005 ওরা কাগজ ছুঁড়ে মেরেছিলেন শুধু একটাই কারণে, কারণ ওনাকে বলতে দেওয়া হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয়েছিল না, সিপিএমরা বিরোধ করেছিল। কী বিষয়ে বলতে দেওয়া হয়নি? ডেমোগ্রাফিক চেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে পশ্চিমবাংলার ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে এবং অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে সিপিএম ভোটার লিস্টের নাম নথিভুক্ত করিয়ে সিপিএম এইভাবে ভোট জিতছে অনুপ্রবেশকারীদের নিয়ে। সেই জন্যে এটা উনি পার্লামেন্টে উনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী 2006 সালে। 2003 সালে বুদ্ধদেব ভট্টাচার্য স্বীকার করেছিলেন যে 10,000 খারাজি মাদ্রাসা আছে, ইললিগাল মাদ্রাসা আছে। এবার 2012 সাল, জেলা হচ্ছে বীরভূম এবং তার একটু দূরে হচ্ছে মিরাটি গ্রাম, যেটা হচ্ছে প্রণব মুখার্জির আমাদের প্রাক্তন যে রাষ্ট্রপতি ওনার গ্রাম, তার থেকে একটু দূরে নলহাটিতে প্রায় 300টার মতন ছোট ছোট দুর্গাপুজো, 300টার মতন দুর্গাপুজোর পারমিশন ক্যান্সেল করে দিয়েছিল সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2012 সালে। কেন? কারণ ওখানকার এই সংখ্যালঘু, আমি শব্দ ব্যবহার করব না, আপনাদের সেন্সিটিভ টাচ হবে, সংখ্যালঘু সম্প্রদায় বলেছিল যে আমাদের এখানে অনেক অসুবিধা হচ্ছে দুর্গাপূজা বন্ধ হয়ে গেল। বীরভূম জেলায় রাষ্ট্রপতির জেলাতে দুর্গাপূজা বন্ধ হয়েছে। আর তারপরে সবটাই ইতিহাস আমরা জানি। দুধেল গাই এই শব্দটাও মাননীয় মুখ্যমন্ত্রীরই দেওয়া। দেখুন গুলশান কলোনিতে কি হচ্ছে, প্রভৃতি কি হচ্ছে পশ্চিমবাংলায়, অগ্নিমিত্রা দিয়ে ওনারা রাজনীতির মানুষ ঘুরে ঘুরে দেখছেন, সমস্ত জিনিসটা বিবেচনা করছেন। একটা জিনিস জলের মতন পরিষ্কার, সেটা হচ্ছে যে দেখুন একটা মতাদর্শ আছে, তার বিশ্বাস এটাই যে তার ধর্মটাই শ্রেষ্ঠ। আর আরেকটা মতাদর্শ আছে যেখানে বলা হয় যতমত ততপথ। আমরা যারা বলছি, আমি আবার শব্দ ব্যবহার করলাম না হিন্দু, কিন্তু একটা সম্প্রদায় আছে যারা বলে যতমত ততপথ, কিন্তু তার সামনে যে আরেকটা সম্প্রদায় আছে তাদের একটা মানুষও বলেনি যতমত ততপথ। অন দ্য কন্ট্রারি, এই যে যতমত ততপথের যে সম্প্রদায় আছে তার সামনে যে সম্প্রদায় আছে তারা বলছে দাওয়াতে ইসলাম। কেন? তারা বলছে যে যারা এই যতমত ততপথ বলছে তারা ভুল পথে আছে, তাদের জীবন ব্যর্থ, তাদের জীবনটাকে ভালো করার জন্য দাওয়াতে ইসলাম করতে হবে। তাহলে এবার বলুন জিহাদ কোনটাকে বলে? আক্ষরিক অর্থে আরবি শব্দের মানে হচ্ছে জিহাদ, সেটা হচ্ছে যে আল্লাহর জন্যে নবীর আদেশে যেই যুদ্ধটা করা হয়, আল্লাহর জন্যে নবীর আদেশে যেই যুদ্ধটা করা হয় সেটাকে জিহাদ বলা হয়। আর এটা কি কেরালা হাইকোর্টের জজ কি জানতেন না জিহাদ শব্দের অর্থ কি? তো উনি যে টার্ন করলেন লাভ জিহাদ, ওনার দেওয়ার টার্ম লাভ জিহাদ। এবার যদি লাভ জিহাদ হতে পারে, ল্যান্ড জিহাদও আছে, যেটা বিমল স্যার পরিষ্কার করে বললেন। একটা সুপরিকল্পিতভাবে যবে থেকে এই দাওয়াতে ইসলামের আমাদের মেয়র হয়েছে ফিরহাদ হাকিম, আমরা যাদবপুর, আমরা জানি না, আমরা যাদবপুরের বাসিন্দা। সত্যি আমিও ওপার থেকে, আমার পরিবারও রিফিউজি পরিবার, যে বিমলদা যাদের উল্লেখ করে বলছিলেন। আমরা জানি যাদবপুর সন্তোষপুর কী হয়েছে আমরা জানি না। এক তো কলকাতা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে, কারণ সবাই বাইরে চলে গেছে। এবার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি আমি, যেখানে যে ফ্ল্যাট, যে বাড়িগুলোতে সন্তোষপুর, বালিগঞ্জ থেকে যাদবপুর, গড়িয়া অবধি যেখানে বৃদ্ধ মাতা পিতা থাকে, যাদের সন্তানরা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ প্রভৃতি চলে গেছে, তাদের গিয়ে ওই বিশেষ সম্প্রদায় দাওয়াতে ইসলামের তারা গিয়ে বলছে দেখুন যতদিন আপনারা বেঁচে আছেন থাকুন, কোনো অসুবিধা নেই, আপনার ছেলেপুলের সঙ্গে কথা বলে নিয়েছি, তারাও রাজি আছে, তারাও ফিরবে না, যতদিন বেঁচে আছেন থাকুন, মরে যাওয়ার পর এটা সব আমাদের, এই থোক টাকা আপনাদের দিয়ে দিলাম। এটাকে কি বলবেন আপনারা? এবং তারপরে আমি যাচ্ছিলাম মালদা, মুর্শিদাবাদ, আমি যেখানে থাকি, আমি দু সেকেন্ডে শেষ করছি। শুধু গত 10 বছরের
বারুইপুর, রাজপুর, সোনারপুর আর কি বলে নরেন্দ্রপুর প্রভৃতি এই অঞ্চলগুলো দেখলে বোঝা যাবে বারুইপুরে কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, সোনারপুরে কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, রাজপুরে কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। আমার যেখানে বাড়ি ছিল বোরাল, এখানে কি বলে নেপালগঞ্জ, সেখানে কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে আমরা কি জানি না? যদি জেগেও যদি আমরা ঘুমিয়ে থাকি তো ইতিহাস ক্ষমা করবে না, আমাদের ক্ষমা করবে না। এবার শব্দটা ব্যবহার করি, হিন্দুদের ক্ষমা করবে না যদি তারা চোখ জেগে থেকে যদি তারা ঘুমিয়ে থাকে। আজকে এই পরিস্থিতি। বিমল শঙ্কর বাবু সংক্ষেপে প্লিজ। আটকানোর একটাই উপায়, এই এন্টায়ার যে সিচুয়েশন পশ্চিমবঙ্গে তৈরি করেছিল বামেরা এখন ইতিহাসের আস্থা করে চলে গেছে। যারা আছে ওই বামেদের ভগ্নাংশ নিয়ে এবং আরও সমস্ত খারাপ লোকগুলোকে নিয়ে একটা দল তৈরি হয়েছে, যারা ক্ষমতায় আছে তাদের মূল শুদ্ধি উপড়ে ফেলা এবং শায়েস্তা করা, কোড আনকোড। এই দলটাকে শায়েস্তা করতে পারলে পশ্চিমবাংলা কি সুকন্যা, তাহলে 2026-এ বিধানসভা নির্বাচন আমি যা বুঝতে পারছি এখনো পর্যন্ত একটা বড় ইস্যু হতে চলেছে অনুপ্রবেশ এবং অবশ্যই জমি জিহাদ, ল্যান্ড জিহাদ। সুকন্যা, বিরাট ইস্যু। যেরকম 24-এ বিমলবাবু আপনাদের চ্যানেলেই বলেছিল ওনারা জিতলে নাকি তৃণমূলের সমস্ত লোককে গাছে উল্টো করে ঝুলিয়ে দেবেন। এখন তারপরে দেখা গেল রাস্তাটা কিরকম উল্টো হয়ে গেল, বিমলবাবু কিরকম চুপ করে গেলেন। ঠিক সেরকমই বিমলবাবু, এই দেখো সেটা আপনি ঘরে বসে বাথরুমে চিৎকার করতেই পারেন, আপনার কথা কে শুনছে? আর আরেকটা দেখুন বিমলবাবু এখনো 26-এর কথা চিন্তা করে খুব আশান্বিত হয়ে আছেন। আশা থাকা ভালো, আশা থাকা ভালো, ভালোবাসা থাকা ভালো, ওই আশাতে থাকুন, আশা করে এগিয়ে যান। আমাদের ছিল সেই পাপ আমাদের গ্রাস করেছে, ওই পাপের প্রায়শ্চিত্ত করছে এই দলটাকে সরিয়ে, সেনাম রয়ে যাবে, পাপের প্রায়শ্চিত্ত করছে এই দলটাকে সরিয়ে। আমার সময় একেবারে শেষ, আমাকে সাধারণ মানুষের প্লিজ দেবশিব, আমার সময় একদম শেষ। সাধারণ মানুষের রায় আমাকে নিতে হবে। সেই রায় আমি যেভাবে জিজ্ঞাসা করেছিলাম, আপনাদের সামনে প্রশ্ন রেখেছিলাম নেব। প্রথমে ফেসবুকে আপনাদের উত্তর, আমি প্রশ্ন রেখেছিলাম আপনাদের কাছে সরাসরি, বাংলার সব জিহাদের পিছনে আসলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়? তারা কি বিশ্বাস করেন এটা? জিজ্ঞাসা করেছিলাম বাংলার সব কোটানকোট জিহাদ মমতার প্রশ্রয়। 85% মানুষ ফেসবুকে মনে করেন হ্যাঁ, না মনে করেছেন 15% মানুষ। এবার এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান, এখানে 94% মনে করেছেন হ্যাঁ, না মনে করেছেন 6% মানুষ। বাংলার সব জিহাদ মমতার প্রশ্রয়, 94% হ্যাঁ মনে করেন, না মনে করেন 6% এক্স হ্যান্ডেলে। এবার ইউটিউবের পরিসংখ্যান, এখানে 95% মনে করছেন হ্যাঁ, বাংলার সব জিহাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে, না মনে করছেন 5%। অর্থাৎ যেভাবে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ আসলে সব এক জিহাদের সূত্রে গাঁথা এবং তার আসল অনুপ্রেরণা আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, প্রশ্রয় আসছে তার কাছ থেকে। আজ এই ওপিনিয়ন পোলে, অর্থাৎ আপনাদের যে মতামত সমাজ মাধ্যমে, সেখানে আপনাদের কাছ থেকে অধিকাংশ সেই মতেরই সমর্থন পাওয়া গেল। সারা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গবাসী যদি এভাবেই ভাবেন তাহলে, এবং যদি অবশ্যই 2026-এ রাজ্যের বিধানসভা নির্বাচনের একটা বড় ইস্যু, আগামীকাল ঝাড়খণ্ডে আমরা দেখতে পাবো কোন দিকে গেল মানুষের রায়। সত্যি যদি বড় ইস্যু হয় অনুপ্রবেশ, বিদেশিদের জমি জিহাদ, লাভ জিহাদ, তাহলে অন্তত এই রাজ্যের মানুষের মনোভাবের প্রতিফলন পাওয়া যেতে পারে। কিন্তু আগামীকাল ঝাড়খণ্ডের ভোটের দিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে, তার কারণ আদিবাসীদের জমি জিহাদ, আদিবাসীদের ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে তাদের সঙ্গে লাভ জিহাদ, সবই এবার ঝাড়খণ্ডের নির্বাচনে অন্যতম এবং সবথেকে বড় ইস্যু ছিল। সেখানে মানুষ কি রায় দিলেন জানাবার জন্য আপনাদের সঙ্গে আমরাও থাকবো। আগামীকাল সকাল 6টা থেকে আমি নিজেও থাকবো, আমার সঙ্গে ময়ূখ আর স্বর্ণালীও থাকবে। তাই এই সব কিছুর উত্তর পেতে আপাতত ঝাড়খণ্ডের দিকে তাকাবো। 1.5 বছর পর পশ্চিমবঙ্গের অগ্নি পরীক্ষা। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।